This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে বাহিনীকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয় সেই কলকাতা পুলিশ আর বিতর্ক কি এখন সমার্থক হয়ে দাঁড়িয়েছে? আজকে পুলিশ দিবস, কিন্তু আজকেও অস্বস্তি এড়াতে পারল না কলকাতা পুলিশ। নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে আপনারা দেখেছেন যে একটা ছবি ওখানে ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে বাসের থেকে টাকা নিচ্ছে এক পুলিশ কর্মী। অভিযোগ করেছিলেন অনেকেই যে পুলিশ তোলা নিচ্ছে। পুলিশ সঙ্গে সঙ্গে অভিযোগ খণ্ডন করে। পুলিশের তরফ থেকে দাবি করা হয় 25শে অগস্ট জরিমানা করা হয়েছে একটা বাসকে। এই ছবি সম্পূর্ণ ফেক। পুলিশ যখন এই দাবি করলো, তারপরেই সোশ্যাল মিডিয়া ইউজাররা আরও একটা দাবি করেন। তারা দাবি করেন, আরে এই ছবি তো 1 বছর পুরনো, গত বছরে 2023-এর। আর তারপরেই কার্যত পুলিশের তরফ থেকে ধাপে ধাপে পোস্টটা উইথড্র করে নেওয়া হয়। আর এখানেই প্রশ্ন উঠছে, প্রকারান্তরে কি পুলিশ তাহলে নিজেদের গাফিলতি মেনে নিল? কলকাতা পুলিশের অস্বস্তির অন্ত নেই। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তিলোত্তমা খুন ধর্ষণে অভিযুক্ত। সঞ্জয়কে ব্যাটালিয়নের ব্যারাক থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। শুক্রবার রাতে কলকাতা পুলিশের মুখ পুড়িয়েছেন আরও এক সিভিক ভলেন্টিয়ার। ব্যারিকেড ভেঙে প্রতিবাদ মঞ্চে ঢুকে পড়েন মদ্যপ সিভিক। অভিযোগ তোলেন রবীন্দ্র ভারতীর প্রতিবাদীরা। সিভিককে পালানোর সুযোগ করে দিয়ে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়েন ট্রাফিক সার্জেন্ট। দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে লালবাজার। একের পর এক ঘটনা, বারবার কলকাতা পুলিশের দিকে অভিযোগের আঙুল। সমাজে ইমেজ বাঁচাতে সমাজ মাধ্যমে শরণাপন্ন হয়েছে কলকাতা পুলিশ। সেখানেও অস্বস্তির কাঁটা। 2-3 দিন ধরে হঠাৎ একটা ছবি ভাইরাল, বাস থেকে টাকা তোলার অভিযোগ। ফেসবুক পোস্ট দিয়ে কলকাতা পুলিশ দাবি করে ছবিটি ফেক। 25শে অগস্ট নাকি আইন মেনেই জরিমানা করা হয়েছিল। সঙ্গে একটি চালানের ইমেজও পোস্ট করে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় নাগরিকরা আরেকটি পোস্ট হাতিয়ার করে দাবি করেন ছবিটি 2023 সালের অগস্টের। বেহালায় লরির ধাক্কায় ছাত্র মৃত্যুর কদিন পরেই তোলা। প্রশ্ন ওঠে, 2023 সালের ঘটনা এবছর 25শে অগস্ট কিভাবে জরিমানা করলো কলকাতা পুলিশ? সোশ্যাল মিডিয়ায় নাগরিকরা প্রশ্ন তুলতেই প্রথমে টাইমলাইন থেকে পোস্টটি সরিয়ে দেয় কলকাতা পুলিশ। কমেন্টও অফ করে দেয়। রবিবার পুলিশ দিবস, এই নিয়েও কলকাতা পুলিশ একটি পোস্ট করেছিল। সেখানেও নাগরিকরা ছবি বিতর্ক নিয়ে প্রশ্ন তোলেন। এরপর বিকেলের দিকে ফেক সংক্রান্ত গোটা পোস্টটাই সরিয়ে দেয় পুলিশ। প্রশ্ন ওঠে, ফেক বলে নিজেই ফেঁসে গেল কলকাতা পুলিশ? ওই মাকড়সার জাল দেখেছেন তো, যখন খাদ্য ঘরে পড়ে থাকে, যে পোকা বলুন যাই বলুন, যখন উঠতে চায় আরও জড়িয়ে যায়। আমি মনে করি এইগুলো নিয়ে যদি আজকে পোস্টই করতো, তাহলে ওটা আবার ওখান থেকে ডিলিট করলো কেন? এবং এটাতে তো সরকারেরই একটা মুখ পুড়ল। এটা 1 বছর আগেকার ছবি। এরা আজকাল নিজেরা যে ফেক প্রোপাগান্ডা করছে, এটা তার একদম হাতে হাতে প্রমাণ হয়ে গেছে। বেচারিদের আর পালানোর রাস্তা নেই। এদের তাহলে অ্যারেস্ট হওয়া উচিত। না, কলকাতা পুলিশটা কোনো ফেক ভিডিও, ফেক ছবি, ক্রপ করা ছবি এটাই দেখাচ্ছে তো। কলকাতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশের মুখ এত কালো হয়ে গেছে, যেদের ফেক ছাড়া আর কিছু চলবে না। এই ডিজিকে তাহলে গ্রেপ্তার করা উচিত। যদি ফেক প্রোফাইল মানে প্রোপাগান্ডা করার জন্য যদি কাউকে গ্রেপ্তার করা যায়, তাহলে কেন ডিজিকে গ্রেপ্তার করা হবে? পুলিশের বিরুদ্ধে সরব চিকিৎসক মহল, অভিনয় জগৎ। আমরা একটাই কথা এখানে বলছি, পশ্চিমবাংলার সমস্ত চিকিৎসক সমাজ তার পক্ষ থেকে, কলকাতা পুলিশ আমাদের আস্থা হারিয়েছে। এবং আমরা এটুকু আরও জোর গলায়, আমরা কয়েকদিন যেহেতু আমরা এই বিষয় নিয়ে আন্দোলনের মধ্যে আছি, এটুকু আমরা কনফিডেন্টলি বলতে পারি, শুধু চিকিৎসক সমাজ না, পশ্চিমবাংলার মানুষ আজকে কলকাতা পুলিশের উপর তার আস্থা হারিয়েছে। যারা আমরা প্রত্যেকদিন ড্রাইভ করি, বা কেউ হয়তো জিনিসপত্র নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, রোজকার যে জিনিসপত্র, প্রত্যেক দিনই আমাদের কোথাও না কোথাও ঘুষ দিতে হয় পুলিশকে। ঘুষ দিলে তবে ছেড়ে দেবেন। মানে এমনি অনেক সময় গাড়ি দাঁড় করিয়ে বলেন যে যদি 100-200 টাকা হয় তো ঠিক আছে। আসলে করাপশন তো ছোট থেকে বড় জায়গায় পৌঁছায়। পুলিশের পাশে কল্যাণ, কুণাল যদিও ভিন্ন মত। শুধু পুলিশকে জায়গা দিলেই হবে, ফেসবুকে শুধু বিপ্লব করলেই হয়ে যাবে? ভাই, যারা ফেসবুকে পুলিশ সম্বন্ধে বলছেন, তারা আসুন না রাস্তায়, আমরা একটু দেখি। যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছেন
তাদের নিশ্চিতভাবে মানে আরও বেশি সতর্ক থাকা উচিত। একটা এমন কিছু দিয়ে ফেললাম সেটা তথ্যগত ভুল, হ্যাঁ, এখন যিনি দিয়েছেন তিনিও নিশ্চয়ই খুব মানে ভেবেচিন্তে মানে খুব করে দেননি, তার হাতে ক্রস চেক করার হয়তো ছিল না, তার কাছে যা তথ্য এসছে তার উপর দিয়েছেন। আরও একবার অস্বস্তি বাড়ল, এর দায়কার বাহিনীর এই হাল কেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শুধুমাত্র কি কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে? রাজ্য জুড়েই তো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ এই আরজি করের নারকীয় ঘটনার পর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নারী নির্যাতনের অভিযোগ উঠছে। এই যেমন হাওড়ায় দেখুন না, হাওড়া হাসপাতালে সিটি স্ক্যান করাতে গিয়ে নাবালিকার উপর অত্যাচারের অভিযোগ উঠছে। বীরভূমে কর্তব্যরত অবস্থায় নার্সের সঙ্গে রোগীর অভব্য আচরণ। পুলিশ প্রশাসনে কি কারোর ভয় ডর নেই? কোথায় গেল রাত্রের সাথী? শুধুমাত্র কি নামেই ঘোষণা হচ্ছে? আরজি করের ঘটনার পর নারী নিরাপত্তার দাবিতে রোজ রাজপথে প্রতিবাদ আন্দোলন হচ্ছে। তাও হাওড়া থেকে বীরভূম হাসপাতালেই বারবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। শ্লীলতাহানির অভিযোগে হাওড়া জেলা হাসপাতালে শনিবার তুলকালাম। জানা গিয়েছে 28 অগস্ট বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয় নাবালিকা। শনিবার রাত 10টায় তার সিটি স্ক্যান হওয়ার কথা ছিল। সেই মতো 13 বছরের কিশোরীটিকে সিটি স্ক্যান রুমে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে শ্লীলতাহানির অভিযোগ ল্যাব টেকনিশিয়ানের বিরুদ্ধে। সিটি স্ক্যানের রুমে পেশেন্টকে নিয়ে এসেছিলাম সিটি স্ক্যান করাতে, যাতে চাচাচ্ছিল, আমরা ভাবলাম হয়তো ছোটো বাচ্চা ভয় চাচাচ্ছে, তার বাড়ির লোককে ভেতরে অ্যালাউ করেনি। সে যখন কমপ্লিট হয়ে বেরোলো তখন রীতিমতো ভয়ে কাঁপতে কাঁপতে এসে আমাদেরকে জড়িয়ে ধরলো। কি হয়েছে বলছে, আমাকে বাজেভাবে টাচ করেছে, ঠোঁটে কামড়িয়েছে, প্যান্ট খোলার চেষ্টা করেছে, আমার বিভিন্ন জায়গায় হাত দিয়েছে। শুধু শ্লীলতাহানি নয়, পরিচিতরা আরও জানিয়েছেন কুকর্ম করার পর অভিযুক্ত হুমকিও দেয়। আর এই কথাগুলো বাইরে গিয়ে বললে ইঞ্জেকশন দিয়ে দেবো, কাউকে বলবি না, ভয় দেখিয়েছে। মানে ওই যে স্টাফ ছিল ভেতরে। এগুলো কি হচ্ছে? ঘটনা জানাজানি হতেই হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন নির্যাতিতার পরিবার ও প্রতিবেশীরা। অভিযোগ পেয়ে ল্যাব টেকনিশিয়ানকে গ্রেফতার করে হাওড়া থানার পুলিশ। জানা গিয়েছে এর আগেও ধৃতের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। তারপরেও কেন পদক্ষেপ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ? রবিবার হাসপাতালের সুপার নারায়ণ চক্রবর্তীকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই। যদি ওই সিটি স্ক্যান রুমের ভিতরে একটা ছেলে 13 বছরের একটা মেয়ের সঙ্গে এরকম মোলেস্টেশন করতে পারে, তার মানে আমাদের আশেপাশে যারা অপরাধী রয়েছে তারা কতটা সাহস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার সরকার যদি প্রথম দিন থেকে স্পষ্টভাবে এদের বিরুদ্ধে থাকতো তাহলে বোধহয় এত সাহস হতো না। রাজ্যেই সাধারণ মানুষের নিরাপত্তা আজকে চুলার দুয়ারে চলে গেছে। যারা এই ঘৃণিত কাজ করছে আমরা তার বিচার চাই। রবিবার হাসপাতালে বিক্ষোভ দেখায় বিজেপিও। সিটি স্ক্যান হবে, সেখানে কোনো মহিলা সহায়ক কেন থাকবে না, এটা পূর্ণভাবে হসপিটাল প্রশাসনের ফেলিওর। আপনি জানেন যেখানে ঘটনা হয়েছে তার পাশেই রোজ রাত্রিবেলা মদের গাঁজার ঠেক বসে, সে সুপারিনটেন্ডেন্ট জানে না। হাওড়া হাসপাতালে যখন নাবালিকা রোগীকে শ্লীলতাহানির অভিযোগে শোরগোল, তখন সেই রাতেই বীরভূমের ইলাম বাজারে হাসপাতালে কর্তব্যরত নার্সের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, তাও আবার রোগীর বিরুদ্ধে। ইনজেকশন আর স্যালাইন দেওয়ার জন্য আমি গেছিলাম, তো চ্যানেল করার সময় পেশেন্টটা মানে আমার গায়ে হাত দেয় এবং খুব প্রাইভেট পার্টে হাত দেয় এবং গালিগালাজও করছিল। শনিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু তারপরও নিরাপত্তা নিয়ে সংশয়ে ইলামবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। মর্নিং ইভিনিং শিফটে কোনো পুলিশ কর্মী এখানে থাকে না, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই দুদিনের শুধু নিরাপত্তা আমরা চাই না, আমরা চাই যাতে সর্বক্ষণে নিরাপত্তা পাই। নাইট ডিউটি করতে অবশ্যই ভয় পাচ্ছি, প্রচণ্ড আতঙ্কে আছি প্রত্যেকটা স্টাফ, শুধু মেয়ে বলে নয় ছেলেরাও আতঙ্কে আছে। আরজিকর কাণ্ডে দোষীর শাস্তি চাইছে বাংলার মানুষ। হাসপাতালগুলিতে নিরাপত্তায় জোর দেওয়ার কথা বলছে সরকার, কিন্তু তারপরেও অপরাধের ঘটনা চলছেই সেই হাসপাতালে। চারপাশে এত কিছুর পরেও কি করে মেয়েদের উপর নির্যাতন, অভব্য আচরণ করার সাহস পাচ্ছে অভিযুক্তরা? সুব্রত হিমাদ্রির রিপোর্ট, TV9 বাংলা। শাসক থেকে বিরোধী মুখে প্রত্যেকেই নারী নিরাপত্তার কথা বলছেন, কিন্তু নারীরা তারা কি নিরাপত্তা পাচ্ছেন? মালদার হবিবপুরে সেখানে 48 ঘন্টার মধ্যে ফের ধর্ষণের অভিযোগ। আর উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে সেখানে এক নাবালিকা শ্লীলতাহানির ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। আর এরপরে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। মাঝে মাত্র 48 ঘন্টা তফাৎ, তার মধ্যেই একই এলাকায় ফের ধর্ষণের অভিযোগ। মালদার হবিবপুরে তুমুল উত্তেজনা, মানসিক ভারসাম্যহীনের উপর অত্যাচার,
বাড়িতে ঢুকে যুবতীকে ধর্ষণের অভিযোগ, অত্যাচারের অভিযোগ এক গ্রামবাসীর বিরুদ্ধে। ঘরের মধ্যে শুয়েছিল, শুয়ে থেকে তখন এই বুড়া দেখছি এখন বাড়িতে কেউ নাই, তখন এই দরজা খুঁজে মেয়েটার কাছে গেছে, মেয়েটার কাছে যেয়ে বলে এরকম খারাপ কাজ করেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু হবিবপুরে এটাই প্রথম ঘটনা নয়। গত বৃহস্পতিবারই হবিবপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্ত হাতুড়ে ডাক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। 48 ঘন্টার মধ্যে যখন মালদার হবিবপুরে জোড়া ধর্ষণের অভিযোগ, তখন উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উত্তেজনা। অভিযুক্তকে আড়াল করার চেষ্টার অভিযোগে শনিবার রাতে রাজবাড়ি এলাকায় তুলকালাম। অভিযুক্ত তার আত্মীয়দের বাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত তৃণমূল সদস্য আব্দুল হাফিজ টাকা দিয়ে বিষয়টি মিটমাটের চেষ্টা করেন। ওর বড় দাদা যে রেপ করেছে, ওর বড় দাদা হাসুয়াটে নিয়ে আমাকে মেরেতে এসেছিল। হাফিজ মেম্বার আছে, ওইখানে বলছে সেটেলমেন্ট হচ্ছিল টাকার জন্য। পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, পুলিশ হয়ে গেছে দিদির ভক্ত। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আব্দুল রৌফ, মিটমাট করানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার পঞ্চায়েত সদস্য আব্দুল হাফিজও। সিপিএমরাই এসে এরকম করেছে, সব সিপিএম এর ছেলে ছিল, সব কটাই ওরা পাঠিয়েছে। এই রৌফ আলী উনি হচ্ছেন এলাকার নেতা, দাপুটে নেতা, এরাই ভোট লুট করে। জেলা আলাদা কিন্তু অভিযোগ সেই একই, নারী নির্যাতন। সুব্রতোষ ও দীপঙ্করের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। এই তো তৃণমূলের ছাত্র সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে রামকৃষ্ণের বাণী উদ্ধৃত করে ফোঁস করার নিদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা শুনে বড় মেজো ছোট নেতারা তারা ফনা তুলতে শুরু করে দিলেন। কেউ কুকথার বন্যা ছোটাচ্ছেন, কেউ আবার হাত গুড়িয়ে দেওয়ার বা ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন, কেউ আবার ধর্ষণেরও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠছে। ফোঁস করার নিদান দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বদলা নয় বদল চাই স্লোগান টেনে বলেছিলেন, আপনারা ভালো বুঝে করবেন। যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন। তারপরেই জেলায় জেলায় তৃণমূল নেতাদের মুখে বদলার সুর, হুমকির ছড়া। তার মতো গুজুর গুজুর ফুসুস ফুসুস করবে, হাতগুলো গুঁড়িয়ে ভেঙে দেব আপনাদের। দাগের বাড়ি মারবেন, হাত পা ভাঙবেন, মারবো মারবো মারবো। তিলোত্তমার হয়ে বিচার চেয়ে প্রতিবাদের সুর বাংলা জুড়ে। শুধু শহর নয়, গ্রামেও ছড়িয়েছে আন্দোলন। নাগরিকের প্রতিবাদ, বিরোধীদের প্রতিবাদ, প্রতিবাদে প্রতিবাদে নাজেহাল শাসক। তৃণমূল নেতাদের কথাতেই স্পষ্ট। হুমকি দেওয়ার তালিকায় 1 নম্বরে বাঁকুড়া। কুকথা বাঁকুড়া সাংসদ অরূপ চক্রবর্তীর মুখে। মিছিল করে দেখাও কটা লোক বলছে আমরা সরকারি সাহায্য চাই না, তাহলে জানতে পারবো তোমরা বাপের বেটা। ওই কুত্তার মতো গুজুর গুজুর ফুসুস ফুসুস করবে আর ইনকিলাব জিন্দাবাদ করবে, কাস্তে হাতুড়ি দেখাবে, আর ভোটের আগের দিন পদ্ম ফুলে ভোট মেরে দেবে। তোমাদেরকে বিশ্বাস করবে। বিরোধীদের হাত গুড়িয়ে ভেঙে দেওয়ার হুমকি বাঁকুড়া বর্জরার ব্লক তৃণমূল সভাপতির গলায়। অরাজনৈতিক নাম দিন, রাজনীতির পতাকা দয়া করে বের করুন, হাতগুলো গুঁড়িয়ে ভেঙে দেব আপনাদের। এটা তৃণমূল কংগ্রেসের প্রতিজ্ঞা। আরো এক ধাপে গিয়ে বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকেও মারার হুমকি দিয়েছেন বাঁকুড়ার কতুলপুর ব্লকের তৃণমূল সভাপতি। তার নিদান, আইনকে হাতে তুলে নিয়ে বলছি, আমি ব্লক সভাপতি হিসাবে বলছি, যেদিন এই রাস্তা দিয়ে অমর শাখা পেরিয়ে যাবে, গাড়ি থেকে নামিয়ে তাকে মারবো 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 মারবো। আরো অনেকেই আছেন এই তালিকায়। বিজেপি নেতাদের পা ভেঙে দেওয়ার হুমকি বাঁকুড়া সোনামুখী তৃণমূল নেতার। যদি কোনো অশান্তি পাকানোর চেষ্টা করে, ছাতা ছোট হুমকি হাতে নিয়ে কোমর থেকে পা পর্যন্ত ঠ্যাংগুলো ভেঙে দেবে। বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল 2 বছর ধরে জেলে, কিন্তু শূন্যস্থান ফাঁকা নেই। হুমকি দেওয়ার মতো নেতার অভাব নেই। বিজেপি নেতাদের ডাং দিয়ে মেরে 6 মাস হাসপাতালে রাখার হুমকি মল্লারপুরের তৃণমূল নেতার। বাড়িতে ডাং আছে তো ডাঙের বাড়ি মারবেন, হাত পা ভাঙবেন, 6 মাসের জন্য হাসপাতালে ভর্তি করে দেবেন। আর বউকে বলবেন, ওদের বাড়ির বউকে, যে যাও তোমার স্বামীকেও হাসপাতালের ভাত খাওয়াতে পাঠালাম, অর্ধেক তোমার স্বামীকে খাওয়াবে আর অর্ধেক তুমি খাবে।
কুকথা, হুমকি, হুঁশিয়ারির আসরে নেমে পড়েছেন বীরভূমের নেতা বিকাশ রায় চৌধুরীও। মমতার বিরুদ্ধে কথা বললেই জিপ ছিঁড়ে নেবে প্রমীলা বাহিনী, হুঁশিয়ারি বিকাশের। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বললে প্রমীলা বাহিনী জিপটা ছিঁড়ে নেবে, সেই ক্ষমতা প্রমীলা বাহিনীর আছে। মমতা ব্যানার্জিকে গঙ্গার জলে ফেরার ক্ষমতা তোমাদের নেই। মমতা ব্যানার্জিকে গঙ্গার জলে ক্ষমতা যদি কার থাকে তাহলে বাংলার এই প্রমীলা বাহিনীর আছে। বিজেপি কর্মীদের খুঁটিতে বেঁধে রাখার হুমকি মালদা তৃণমূলের এক নেত্রী। যেভাবে ভুলভাল চক্রান্ত করছে তাদেরকে আমরা কিন্তু না হলে পরে খুঁটিতে বেঁধে রাখবো, এইভাবে বিজেপিরা। তৃণমূলকে পাল্টা বিরোধীদের। সারা বাংলা জুড়ে প্রতিবাদের ঝড়ের সঙ্গে সঙ্গে বাঁকুড়ার রাস্তাতেও লোকজন দেখে অরূপবাবুর মাথায় গন্ডগোল হয়ে গেছে। আর তৃণমূলের লোকেরা প্রতিবাদ দেখে ঘুমিয়ে পড়েছে, তাই ওনাকে জাগাতে হচ্ছে আর ফোঁস করতে বলতে হচ্ছে। বাবুরাম সাপুরে তার বিষধর সাপগুলিকে ফোঁস করতে বলেছেন, তিনি ঝুলি থেকে সাপগুলোকে বার করে দিয়েছেন, তারা ফোঁস করে বেড়াচ্ছে ব্লকে ব্লকে। কোচবিহারে এক প্রতিবাদীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। দিনহাটা থানায় অভিযোগ জানাতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হন স্থানীয় এক এসইউসিআই নেতা, এমনটাই দাবি। থানার বিরুদ্ধে অভিযোগ তরুণীর। আমার ফোনে একটা আননোন প্রোফাইল থেকে মেসেজ এসছে যে এর পরে ধর্ষণটা তুই হবি, এরকম। থানার লোকজনেরা বিনা কারণে আমাদের এফআইআর নিতে চাচ্ছিল না, জানি না কেন নিতে চাচ্ছিল না, আমরা কি করেছি নিতে চাচ্ছিল না। তারপর অনেকভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে কনভিন্স করে এফআইআরটা করা হলো। একটা এফআইআর লিখতে তারা আমাদেরকে থানাতে 3 ঘন্টা অপেক্ষা করায়। বিরোধীরা বিরোধিতা দেখাতে পারবেন না, শাসক দল আস্ফালন দেখিয়ে যাবে। এটা কি গণতন্ত্রের পক্ষে আদৌ শুভ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বেলেঘাটার বিধায়ক পরেশ পাল তিনি এই মুহূর্তে উৎসব মুখর হয়ে রয়েছেন। কেন বলছি তার কারণ, গোটা বাংলা যখন মেয়ে হারানোর, তিলোত্তমা হারানোর শোকে এই মুহূর্তে কাতর, প্রতিবাদ জানাচ্ছেন মানুষজন, সুবিচার চাইছেন, সেই সময় তিনি ইলিশ উৎসব করছেন। আমরা প্রশ্ন করলাম তাকে যে এই সময় ইলিশ উৎসব, একটু অবাকই প্রশ্ন করেছি আমরা। তিনি ক্ষুব্ধ হয়ে গেলেন, রেগে গেলেন। ওই বলে না, ইলিশের কাঁটা যখন গলায় ফোটে তখন যেরকম হয়, ইলিশ খেতে ভালো ঠিকই, কিন্তু কাঁটা গলায় ফুটলে তখন তো ওই বাছা বাছা উক্তি, বাছা বাছা শব্দবন্ধ এই সমস্ত ব্যবহার করে তিনি এক প্রকার উত্তর দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু তার সতীর্থও তাকে ছাড়লেন না এবং এই গোটা বিষয়টা নিয়ে তাকে এক প্রকার কটাক্ষই করলেন তার সতীর্থ কুণাল ঘোষ। বেলেঘাটা চত্বর দিয়ে যারা যাতায়াত করেন তারা এই তোরণ বা ব্যানার পোস্টার নিশ্চয়ই দেখেছেন। বেলেঘাটার বিধায়ক পরেশ পালের ইলিশ উৎসব প্রতি বছর আয়োজন হয়, এবারও নিয়মের বদল হয়নি। আর প্রশ্নটা এখানেই, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ইলিশ উৎসব বিষয়টা কি একটু দৃষ্টিকটু নয়? প্রশ্ন তুলে দিয়েছেন খোদ পরেশ পালের দলের সতীর্থরাই, নিমন্ত্রণ থাকলেও যাননি। মন্তব্য কুণাল ঘোষের। তারা আমাকে খুব সম্মান দিয়েই আমন্ত্রণ করেছিলেন, আমার ছবি টবিও রেখে আমন্ত্রণ করেছিলেন, কিন্তু এই বছর এই সময় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইলিশ উৎসব এবং ইলিশ মাছের সঙ্গে নিজেদের ছবি দেওয়াটা, এটা এই সময় সচেতনতা বা রুচির পরিচয় নয়। রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য আবার বল ঠেলে দিলেন পরেশ পালের কোর্টেই। দিদি, পরেশ পাল এই আবহে ইলিশ উৎসব করছেন, একটু পরেশ পালকে জিজ্ঞেস করবেন, এটা ইলিশ উৎসব করছে, ও কেন করছে কি না করছে ওকে জিজ্ঞেস করবেন। বর্তমান পরিস্থিতিতে পরেশ পালের ইলিশ উৎসবের কাঁটায় তার দলই যে বিদ্ধ। আমার পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ করা সত্ত্বেও আমি যাইনি এবং সেখানেই আমি আমার প্রতিবাদটা জানিয়েছি যে উৎসব করার সময় নয় এটা। অনুষ্ঠানের মঞ্চে পাওয়া গেল মানিকতলার বিধায়ক শুক্তি পাণ্ডে, তার মেয়ে শ্রেয়া পাণ্ডে, কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষকে, যা দেখে কটাক্ষ ছুড়ে দিচ্ছে বিরোধীরা। এটা আসলে নির্লজ্জ। দেখুন, এদের কচি থেকে বুড়ো সবকটা কিন্তু নির্লজ্জতায় সমান। আর যাকে নিয়ে এত বিতর্ক, না, তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে নারাজ। আড়ালে ইলিশের বদলে তীব্র ক্ষোভ পরিবেশন করলেন বাছা বাছা উক্তিসহ। আপনার এই উৎসবে তো কুণাল ঘোষ কটাক্ষ করছে, বিরোধীরা কটাক্ষ করছে, এই জন্য সবার কারোর বাড়িতে বিয়ে হবে না, কারো বাড়িতে অন্নপ্রাশন হবে না, বড় লিডার বলেছে। বলবেন বিরোধীরাও তো প্রশ্ন তুলছে। মাছের রাজাকে নিয়ে বিতর্ক, মাথা গরম হওয়া স্বাভাবিক, তার উপর আবার ইলিশের কাঁটা
বিতর্ক হয়ে বিঁধতে শুরু করেছে যে। সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। বিতর্কে উত্তরপাড়ার বিধায়কও। সরকারি চিকিৎসকদের রীতিমতন হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেস বিধায়ক কাঞ্চন মল্লিকের। কাঞ্চন মল্লিক প্রশ্ন তুলেছেন, অনেক সরকারি কর্মচারী আছেন যারা কর্মবিরতি পালন করছেন, তারা কি বেতন নেবেন না? আর কাঞ্চনকে উপযুক্ত জবাব দিয়েছেন চিকিৎসকরাও। তিলোত্তমার বিচারের দাবিতে রাজপথে গর্জন, জাস্টিস ফর তিলোত্তমা। শাসক বিরোধী সবাই শাস্তি চাইছেন। এমন আবহে বিতর্কের ফাঁসে নিজেকে জড়িয়ে ফেললেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। যে সরকারি কর্মচারীরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি করছেন, তারা কি সরকারি বেতন নেবেন না? প্রশ্ন বিধায়ক কাঞ্চন মল্লিকের। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? আমাদের এদিক চারিদিক থেকে তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন না? বলুন, ফেরত দিয়ে দিচ্ছি। কৌতুক অভিনেতা হিসেবে কাঞ্চনের বেশ নামডাক আছে। সেই কৌতুকের ঢঙেই প্রশ্ন তুললেন। কিন্তু জানিয়ে আন্দোলন প্রতিবাদ তা কি আদৌ কৌতুকের বিষয়, নাকি এটা কাঞ্চনের পোষমন্তর? সব থেকে কঠিন যে পরীক্ষা সেটা হচ্ছে নিট পিজি এক্সাম। সেই নিট পিজি এক্সাম ক্র্যাক করেই কিন্তু আমরা ওখানে কাজ করি, পড়াশুনো করি। তাই আমরা স্যালারিড নই, আমরা স্টাইপেন্ড পাই। আর স্টাইপেন্ড পাই মানে আমাদের সম্পূর্ণ অধিকার আছে, আমরা প্রতিবাদ করব, অন্যায় হলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কাঞ্চনের এই মন্তব্য নিয়ে তীব্র প্রতিবাদ চিকিৎসক মহলের, পাল্টা হুঁশিয়ারিও। আমরা সবাই যারা সরকারি কর্মচারী, তারা পাবলিক সার্ভেন্ট, তারা কোনো রাজনৈতিক দলের চাকর নয়। যে প্রশ্ন করুন, তার প্রশ্ন করার অনেক জায়গায়, তিনি তো মাননীয় মুখ্যমন্ত্রীকেই জিজ্ঞেস করতে পারেন। জুনিয়র ডাক্তাররা পরিশ্রমের পয়সা নেয়, দুর্বৃত্ত চক্রে কত অর্থ আসে, সেই অর্থটাকে কোথায় কি ভাগ হয়, সেই তথ্য আমাদের কাছে আছে। এটা যেন ওই আপনি এমএলএ সাহেব বললেন, তিনি মনে রাখেন, এবং সেই অর্থের ভাগ বাটোয়ারার হিসেবটা কাল আমরা সিবিআই এর কাছে তুলে দিয়ে এসেছি। এগুলো জেনে তিনি কথা বলেন। বিতর্ক, কাঞ্চন মল্লিককে নিয়ে বিতর্ক খুব একটা কম নেই। বিয়ের রিসেপশনের পার্টিতে অপমানজনক বার্তা দেওয়া হোক, বা ভোটের প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া। কিছুদিন চুপচাপ থাকার পর আবার বিতর্কের লাইমলাইটে কাঞ্চন মল্লিকের কামব্যাক। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। নেতারা তো বিতর্ক তৈরি করবেনই, কারণ তাদের কাজই হচ্ছে বিতর্ক তৈরি করা, যাতে প্রতিবাদ আন্দোলন থেকে নজর ঘুরিয়ে দেওয়া যায়, তদন্ত থেকে নজর ঘুরিয়ে দেওয়া যায়। না, আমরা নজর ঘোরাবো না। কোথায় কোন পথে তদন্ত এগোচ্ছে তা প্রত্যেকটা মুহূর্তে আপনাদের জানাবো, কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর রয়েছে, সিবিআই এর মনে এখনো বেশ কিছু জায়গায় কিছু কিছু খটকা থেকেই যাচ্ছে। যেমন CFSL এ যে নমুনা কলকাতা পুলিশ পাঠিয়েছে, তা দেখে কিন্তু কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি নয় সিবিআই আধিকারিকরা। সঞ্জয় কি একা অভিযুক্ত, না সেই সময় ঘটনাস্থলে আরো অনেকে উপস্থিত ছিলেন? সেই সমস্ত প্রশ্ন কিন্তু সিবিআই এর তদন্তকারী আধিকারিকদের মনে থেকেই যাচ্ছে। নয় নয় করে 22 দিন পার, কিন্তু তিলোত্তমার ধর্ষণ খুনে এখনো বহু প্রশ্নের উত্তর অজানা। ঘটনায় কি শুধু সঞ্জয় রায়ই জড়িত, নাকি আরও কেউ আছে? প্রথম এই ঘটনার তদন্ত শুরু করেছিল লালবাজার, তারপর হাইকোর্টের নির্দেশে তদন্তভার গিয়েছে সিবিআই এর কাছে, কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো অধরাই রয়ে গিয়েছে। 9ই আগস্ট তিলোত্তমার দেহ উদ্ধার হয়। 13ই আগস্ট সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা CFSL এ কলকাতা পুলিশের পক্ষ থেকে DNA রিপোর্টের জন্য নমুনা জমা দেওয়া হয়। কি ছিল তার মধ্যে? তিলোত্তমার দেহ থেকে উদ্ধার ভ্যাজাইনাল সোয়াব, নখে আটকে থাকা ত্বক এবং চুলের নমুনা, ক্রাইম সিনে পাওয়া চুলের নমুনা, সেই সঙ্গে তিলোত্তমার পোশাক, কম্বল, চাদর। এছাড়া মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের রক্তের নমুনা, তার সেদিনের রাতের পোশাক। প্রাথমিকভাবে রিপোর্ট তৈরির জন্য 10 দিন সময় চেয়েছিল CFSL কর্তৃপক্ষ, কিন্তু কলকাতা পুলিশের অনুরোধে 6 দিনেই রিপোর্ট দিতে রাজি হয় তারা।
কিন্তু ওই দিনই আদালতের নির্দেশে সিবিআই তদন্তভার নেয়। জটিলতা তৈরি হয় কোন তদন্তকারী সংস্থার হাতে রিপোর্ট দেবে সিএফএসএল। বেশ কিছুদিন টানাপোড়েনের পর শেষ পর্যন্ত 26শে অগস্ট আদালতের অনুমতি নিয়ে ডিএনএ রিপোর্ট সংগ্রহ করে সিবিআই। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, সেই রিপোর্টে সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব এখনো পাওয়া যায়নি এবং সেই রিপোর্টে সোয়াব থেকে শুরু করে নখের যে নমুনা থেকে শুরু করে চুল সমস্ত নমুনার ক্ষেত্রেই কিন্তু সঞ্জয় রায়ের ডিএনএর সঙ্গে সেটা মিলে গেছে এবং সাধারণত এই তদন্তের ক্ষেত্রে এই রিপোর্টকে মান্যতা দেন তদন্তকারীরা এবং সেই জায়গায় দাঁড়িয়ে গ্যাংরেপ বা গণধর্ষণের তত্ত্ব কিন্তু ইতিমধ্যেই এই রিপোর্ট অনেকাংশেই রুল আউট করে দিয়েছে, খারিজ করে দিয়েছে। কিন্তু তারপরও এই রিপোর্টকে মান্যতা দিতে রাজি নন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর আধিকারিকরা। সিবিআই যখন ওয়েট করতে বলছে, কারণ আপনি জানেন সিবিআইয়ের কাছে কিন্তু এখন লেটেস্ট যে উন্নত যে প্রযুক্তিটা এসছে তার মধ্যে কিন্তু আমাদের অনেকের কাছে অনেকে কিন্তু অজানা, ডিএনএ স্ক্যানিং থেকে শুরু করে আরও যে সমস্ত আছে আমরা হয়তো অনেকে জানি না। ওয়েট করতে বলছি যখন, তখন আমাদের ওয়েট করতেই হবে সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য। সূত্রের খবর, সমস্ত রিপোর্ট এইমসের বিশেষজ্ঞদের কাছে পর্যালোচনার জন্য পাঠিয়েছে সিবিআই। একই সঙ্গে তদন্তভার নেওয়ার পর তারাও কিছু নমুনা সিএফএসএল এ জমা দিয়েছে পরীক্ষার জন্য। সেই রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি নয় কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। রিপোর্ট আসার পর পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সঙ্গে মিলিয়ে তারা পরবর্তী পদক্ষেপ করবে বলে সূত্রের খবর। রবিবার আরজি করে যায় তদন্তকারীদের একটি দল। এমার্জেন্সি এবং সেমিনার রুমে আধ ঘন্টা কাটানোর পর ট্রমা সেন্টারে যান তারা। আগামী 5 তারিখ শীর্ষ আদালতের শুনানির আগে এই দ্বিতীয় রিপোর্ট অর্থাৎ সিবিআই যে নমুনা পাঠিয়েছে সেই রিপোর্ট হাতে পাওয়ার কথা সিবিআই আধিকারিকদের এবং তারপরেই এই গোটা তদন্তে এই তদন্ত রহস্য সমাধানের ক্ষেত্রে কিছু স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাবে এমনটাই দাবি সিবিআই আধিকারিকদের। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার, TV9 বাংলা। পরতে পরতে রহস্য, একটার পর একটা ছবি সামনে আসছে আর একটার পর একটা প্রশ্ন উঠছে। সেই তালিকায় নতুন সংযোজন বেগুনি জামা রহস্য। চিকিৎসকদের তরফ থেকে একটা ছবি দেখানো হয়, একটা ছবি দেওয়া হয়, সেখানে বেগুনি জামা পরিহিত এক ব্যক্তিকে দেখা যাচ্ছে ক্রাইম সিনে। প্রশ্ন ওঠে, বেগুনি জামা পরিহিত এই ভদ্রলোক ক্রাইম সিনে কি করছেন, কে ইনি? একটা অংশ দাবি করে যে ইনি নাকি বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। এখন প্রশ্ন আরও জোরালো হয় যে তিনি আরজি করে ক্রাইম সিনে কি করছিলেন। এই প্রশ্নে উত্তাল আরজি কর, যদিও বিরূপাক্ষবাবু তিনি তার মতন করে যুক্তি দিয়েছেন। ক্রাইম সিনে ঠিকঠিকে ভিড়। আরজিকর কাণ্ডে গত সপ্তাহে প্রকাশ হওয়া একের পর এক ছবি ও ভিডিও নিয়ে প্রশ্নের শেষ নেই। কলকাতা পুলিশ সাংবাদিক সম্মেলন করে ছবিতে কে কে উপস্থিত তার ব্যাখ্যা দেয়। তারপরেই প্রশ্ন ওঠে লাল জামা পরা ব্যক্তির পরিচয় নিয়ে। পুলিশ জানায় লাল জামা পরা ব্যক্তি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, কিন্তু আইএমএ বেঙ্গলের দাবি ওই লাল জামা পরা ব্যক্তি এসএসকেমের পিজিটি অভিক দে। এই বিতর্কের আগুন নেভার আগেই এবার বেগুনি জামা রহস্য। কলকাতা পুলিশ যে ছবি দেখিয়ে একের পর এক মানুষের পরিচয় দেয়, সেই ছবিটি কি সম্পূর্ণ? আন্দোলনকারীদের দাবি পুলিশ অকুস্থলের পুরো ছবি নাকি দেখায়নি, আংশিক দেখিয়েছে। পুলিশের ছবিতে নাকি বাদ বেগুনি শার্টের এক ব্যক্তি। ছবি এখানে ভাইরাল হয়েছে, পোস্ট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সেই ছবিতে অনেকেরই ছবি আমরা দেখতে পাচ্ছি, অথচ পুলিশ কমিশনার যে ছবি এখানে প্লেস করছে সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকজনের ছবি কেটে বাদ দেওয়া হয়েছে এবং আমরা মনে করি যে তাদেরকে আড়াল করা হচ্ছে। পুলিশের দাবি ছিল অকুস্থলে কোনো বহিরাগত ছিলেন না। তাহলে এই বেগুনি জামা পরা ব্যক্তির পরিচয় কেন জানানো হলো না? কে তিনি? আন্দোলনকারী চিকিৎসকদের বক্তব্য, ওই বেগুনি শার্ট পরা ব্যক্তি বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। অকুস্থলে কি করছিলেন বহিরাগত বিরূপাক্ষ? প্রশ্ন আন্দোলনকারী ডাক্তারদের। ছবিটাকে ক্রপ করে দেখানো হচ্ছে, সেখানে আরও মিথ্যা ধরা পড়ে যাচ্ছে। কারণ ওখানে দেখাই যাচ্ছে একজনের হাত কাটা, হাত ছাড়া শরীরের বাকি অংশটা দেখা যাচ্ছে না এবং খুব গভীর সন্দেহ, সেই হাইলি সাসপিসিয়াস সিনেমার ভাষায়, যে ওইটা হচ্ছে যে বিরূপাক্ষ বিশ্বাস হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। যদিও বিরূপাক্ষ বিশ্বাসের দাবি তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার। তিনি সেদিন আরজি করে গেলেও ঘটনাস্থল সেমিনার রুমে যাননি, বলছেন বিরূপাক্ষ। আমি সেমিনার রুমটা কোথায় সেটাই জানি না। সংবাদ মাধ্যমের সূত্রে জানতে পেরেছি সেটা নাকি এমার্জেন্সি বিল্ডিং এ, প্রথম কথা। আর আমাকে নিয়ে যারা অভিযোগ তুলছে, যতদূর আমি জানি যে কোনো অভিযোগই নেই। সেই দিন যখন গিয়েছিলাম সময়টা হলো 2টো থেকে 3টের মধ্যে। ছিলাম একদমই বাইরে, মানে যেখানে জমায়েত ছিল।
আর আমি মানসিক ভারসাম্যহীন নয়। আমি বলছি আপনাকে সেদিন আমি কি পরনে ছিলাম, কিভাবে কি পরনে ছিলাম, কি কথা বলেছি, সবটাই তো আছে, এভরিথিং ইজ দেয়ার। বিরূপাক্ষ বলছেন তিনি ছিলেন না, কিন্তু আন্দোলনকারী চিকিৎসকদের মতে তিনিই বিরূপাক্ষ বিশ্বাস। তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় তৈরি হওয়া বেগুনি শার্ট বিতর্কের কেন্দ্রে বিরূপাক্ষ বিশ্বাস। উত্তরবঙ্গ লবি ঘনিষ্ঠ হিসেবে তার পরিচয়, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবেও তিনি পরিচিত। ঘটনার পরদিন সন্দীপ ঘোষের সঙ্গে তাকে কথা বলতেও দেখা যায়। তবে বিরূপাক্ষ ও বিতর্ক এর আগেও একসঙ্গে পথে হেঁটেছে। সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন থেকে একটি অডিও ঘোরাফেরা করছে। অভিযোগ, এক ইন্টার্ন চিকিৎসককে হুমকি দিচ্ছেন বিরূপাক্ষ। আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনবি সময় শুনবি, যখন যেদিন ঢুকে সবাই তাড়িয়ে দেবো থেকে, সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই ডিএসএ করতে চাস, কি করিস না করিস আমার ভুল কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? ভালো করে যা করার কর, কিন্তু কলেজে বেড়ে কর, 1 নম্বর। দ্বিতীয়ত, তুই যদি কথা না শুনিস, আমি তোকে 2বার ফোন করবো, আমি কাউকে 2বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। যদিও বিরূপাক্ষ জানিয়েছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফসল এই অডিও, তিনি আইনি পথে হাঁটবেন। এই জাতীয় জিনিস এআই ইঞ্জিনিয়ার করা ডে 1 থেকে যেটা হয়ে আসছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, অতএব এইগুলো নিয়ে আমার বলার কিছু নেই। যারা করছে তারা অত্যন্ত প্রভাবশালী বলে আমি এইটুকু বুঝতে পারছি। যদি এই জিনিসগুলো আমার কাছে আসে, এখনো অব্দি আমি জিনিসগুলো শুনতে পাইনি বা আসেনি আমার কাছে, যখনই আসবে সাথে সাথে আমি আইনি ব্যবস্থা নেওয়ার কথা আমি ভাববো। বিরূপাক্ষ আইনের পথে হাঁটবেন বলে জানাচ্ছেন, কিন্তু অতীতে যে আইন তার পথেও হেঁটেছে। 2022 সালে জুলাই মাস সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়াদের মারধর করার অভিযোগে তাকে কলার ধরে গাড়িতে তুলে নিয়ে গেছিল পুলিশ। অভিযোগ উঠেছিল নিয়ম নীতির ঊর্ধ্বে উঠে নিজের গাড়িতে নাকি নীলবাতি ব্যবহার করতেন বিরূপাক্ষ। এমনকি বদলির জন্য টাকা আদায়ের অভিযোগে বহরমপুর থানায় নাকি তার বিরুদ্ধে মামলাও রুজু হয়েছিল। এহেন বিরূপাক্ষ বিশ্বাস কি আবার জড়িয়ে পড়লেন নতুন বিতর্কে? বেগুনি জামা বিতর্ক। আর যদি বিরূপাক্ষ বিশ্বাসের দাবি সত্যি হয় যে তিনি ক্রাইম সিনে যাননি, তাহলে ওই বেগুনি শার্ট পরা ব্যক্তিটি কে, সেটাও যে বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্বাস্থ্যক্ষেত্র একেবারে ঘুঘুর বাসা হয়ে গিয়েছে। আরজি করের ঘটনার পর সেখানে থ্রেট কালচার একেবারে মাথা চাড়াতে উঠেছে নয়, এখন উঠলো এমনটা নয়, দিনের পর দিন ধরেই চলছে। ছড়ি ঘোরানো ডাক্তারদের কথা না শুনলে নানা রকমভাবে হেনস্থার শিকার হতে হতো পড়ুয়াদের। আন্দোলনকারীরা তেমনই বলছেন, পোস্টিং থেকে শুরু করে আরও অনেক উপায়ে তাদেরকে হেনস্থা করা হতো, পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া ইত্যাদি নানা বিষয় আছে, তারা করে আসছেন দিনের পর দিন। এবার তারা একটু সরব হয়েছেন। কিভাবে এই ঘটনা ঘটতো, কিভাবে তাদের থ্রেট দেওয়া হতো, তারা কি বলছেন, এই যাবতীয় বিষয় নিয়ে আমাদের এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের জন্য। দুর্নীতি আর স্বজন পোষণে ফোপরা হয়ে গিয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। এই অভিযোগ নতুন নয়, এবার তার প্রমাণ হিসেবে TV9 বাংলার হাতে কিছু ভিডিও তুলে দিলেন জুনিয়র ডাক্তাররা। ছবিগুলো আপনারাও দেখুন। প্রথমে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছবি। 2023-এর 26শে মে পরীক্ষা চলছিল। পরীক্ষার হলে দেখা গেল তৎকালীন উপাচার্য সুরিতা পালের সঙ্গে তৃণমূল চিকিৎসক নেতা অভিক দেখে মোবাইল ফোন নিয়ে ঘুরছেন অভিক। পরীক্ষার্থীদের উত্তরও বলে দিচ্ছেন। অভিজ্ঞ কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ফ্যাকাল্টি নন, এক্সামিনারও নন। তখন তিনি বর্ধমান মেডিকেলের সঙ্গে যুক্ত। প্রশ্ন উঠছে, পরীক্ষার হলে এরকম বহিরাগত ঢুকলো কিভাবে? উপাচার্যর উপস্থিতিতে বহিরাগত অভিকের এমন ভূমিকা কেন? এটাও গত বছর, মানে 2023 সালে সাগর দত্ত মেডিকেল কলেজের পরীক্ষার সময় মোবাইল ফোন দেখে উত্তর লিখছেন পরীক্ষার্থীরা। অভিযোগ, তৃণমূলের চিকিৎসক নেতাদের উপস্থিতিতে চলে দেদার টোকাটুকি। প্রিন্সিপাল বাধা দিলে তার অফিসের বাইরে থেকে তালা লাগিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মহিলা স্টাফদের রাত পর্যন্ত আটকে রাখার অভিযোগ ওঠে। এখানেও বিরূপাক্ষর নেতৃত্বেই হেনস্থার শিকার হয়েছিলেন প্রিন্সিপাল সহ কলেজ কর্তৃপক্ষ। এবার আরও একটা বিস্ফোরক অভিযোগ। TV9 বাংলার হাতে রয়েছে পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেওয়ার এক্সক্লুসিভ ছবি। এটা কোচবিহার MJN মেডিকেল কলেজের এবছরের মার্চের ঘটনা। ফেল করা ডাক্তারদের পাশ করিয়ে দেওয়ার স্পষ্ট প্রমাণ। এ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন তৎকালীন ইনচার্জ তনয় মোহান্ত। পুরস্কারও পেয়েছেন হাতে নাতে। বদলি করে দেওয়া হয় তনয়কে। স্পেসিফিক নামটা ওনার কাছে ছিল,
তো সেগুলো পরীক্ষার দিন শেষের দিনে উনি এসে ওই সমস্ত বলছিলেন যে এই সমস্ত ছেলেকে নাম্বার বাড়াতে হবে, করতে হবে। তো আমরা বললাম যে যেটা আমরা করেছি, আমি আমার কলিগ ছিলেন আর কি। তো উনি বললেন না স্যার এটা কি করে হয়, এটা তো হবে না। তো উনি প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, তো তারপরে ওটাকে না করাতে বলেছে ঠিক আছে তোরা যদি না করিস তাহলে ইউনিভার্সিটি থেকে পাস করে যাবে, তোদের কম্পালসারি ওয়েটিং হবে, বিভিন্ন রকমের থ্রেট দিচ্ছিলেন। তো সেটা আর মুভ করেনি আর কি, সেটা কোনো মানে আমার ডিপার্টমেন্ট থেকে কোনো স্টেপ নেওয়া হয়, এক্সামিনার তো নয়, কনভেনার এক্সামিনার দুটোর থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়। তৎকালীন সুপার রাজীব প্রসাদের বিরুদ্ধে ময়নাতদন্তে জালিয়াতির অভিযোগ এনেছিলেন তনয় মোহান্ত। খবরের জেরে গত শুক্রবার কোচবিহার মেডিকেল কলেজ থেকে সরানো হয় রাজীব প্রসাদকে, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। স্পেসিফিক আমাকে বলতে হবে কোন রিপোর্টের পরিবর্তন করতে বলা হয়েছে। যদি থাকে স্বাস্থ্য দপ্তর বুঝে নেবে না, যদি থাকে ও কনভেনার তো ও ছিল, আমি ছিলাম না তো। আচ্ছা, কনভেনার বিং এ এইচওডি ও ছিল, তাই না? আচ্ছা, আমি অ্যাজ এ ইউনিভার্সিটি অ্যাপয়েন্টেড ফরেনসিক এর এক্সামিনার ছিলাম। তো ইউনিভার্সিটি যদি দিয়ে থাকে ইনভেস্টিগেট করে নেবে। অভিযোগগুলি সত্যি হলে চিকিৎসা ক্ষেত্রে বিপর্যয় নেমে আসবে, আশঙ্কা প্রকাশ করেছেন এমজেএন মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ। পরীক্ষাটা ইউনিভার্সিটি কন্ডাক্টেড পরীক্ষা, সেই কারণে আমি হায়ার অথরিটির কাছে পাঠিয়েছিলাম যে প্রপার ইনভেস্টিগেশন বা যা কিছু করণীয় সেটা করে। এখন ওনাকে মানে সেন্টার থেকে সরিয়ে দিতে মানে কিছুটা আমরা বাধ্য হই আর কি, কেননা সেটা মানে স্বাস্থ্য ভবন এবং কোনো সিস্টেমে মানে পার্টিকুলারলি আমাদের যে এডুকেশন সিস্টেম যেটা মানে পরীক্ষা যেভাবে কন্ট্রোল করা হয় বা করা উচিত, এটা কোনোভাবেই তো অ্যাকসেপ্টেবল না। কাদের হাতে স্বাস্থ্যের ভার? স্বাস্থ্যক্ষেত্রে অরাজকতা চলছে, মত বিশিষ্ট চিকিৎসকদেরই। মেডিকেল শিক্ষার ক্ষেত্রে গত 4-5 বছর ধরে টোকাটুকি এবং অন্যান্য দুষ্কর্মের যে একটা চক্র তৈরি হয়েছে, এবং সেই চক্রই আজকে দাঁড়িয়ে যে দুর্বৃত্তগুলো আমার বোনকে কেড়ে নিয়েছে, এই রকম দুঃখজনকভাবে তাদের একই যে মাথা, একই যে রাসের জায়গা, সেইটা আজকে ভাবনা চিন্তা করার সময় প্রত্যেকের সামনে এসছে, কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রশ্ন এখন একটাই, আরজিকর কাণ্ডের পর স্বাস্থ্য ব্যবস্থায় কি আদৌ কোনো পরিবর্তন আসবে, নাকি সময়ের পরিতে সবকিছুই ঢাকা পড়ে যাবে? সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। মঙ্গলবারের নবান্ন অভিযানের পর অনেকেই মনে করছিলেন যে এই তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে যে আন্দোলন শহর কলকাতা দেখছে, তা বোধহয় এবার রাজনৈতিক নেতাদের হাতেই চলে গেল। কিন্তু সেই ছবিটা আজ খানিকটা বদলে গিয়েছে। 29শে অগস্ট আমরা দেখেছি, আর তারপর 1 সেপ্টেম্বর আজ মিছিল দেখল তিলোত্তমার রাজপথে নামলেন এই সমাজের বিভিন্ন স্তরের মানুষ, নামলেন একরত্তি থেকে অশীতিপর। সকলের একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। তারা বলছেন যে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তারা থামবেন না। তাদেরও দফা এক, দাবি এক, তারা চান নির্যাতিতার বিচার হোক। কোথাও গিয়ে এই ছবিটা যেন বলে দিচ্ছে আমরা তিলোত্তমারা তারা এত সহজে দমে যাওয়ার নয়। 9ই অগস্ট আরজিকর হাসপাতালে খুন হন মহিলা চিকিৎসক। আমরা মানে TV9 বাংলা সেদিনই নির্যাতিতার নাম দিয়েছিল তিলোত্তমা। 22 দিন পর সেই নামে গর্জে উঠল কলকাতা। রবিবার বিকেলে আমরা তিলোত্তমার ব্যানারে মহা মিছিলের আয়োজন করা হয়েছিল। সাধারণ চাকুরিজীবী থেকে অভিনেতা, সমাজের সব স্তরের মানুষকে দেখা গেল সেই মিছিলে। কারো হাতে ব্যানার, কারো হাতে পতাকা, কারোর মাথায় বেগুনি রঙের ফেটটি, তাতেও লেখা তিলোত্তমা। মিছিলে তারা যেমন এগিয়ে যাচ্ছে, তেমন রাস্তায় তারা স্বাক্ষর রেখে যাচ্ছে, বিচার চাই। নারী, পুরুষ, বাচ্চা, বৃদ্ধ সকলে এসে হাজির হয়েছে এবং তারা তাদের একটাই দাবি যে জাস্টিস ফর আরজি কর। আমাদের প্রতিটা রাত, আমাদের প্রতিটা মুহূর্ত, আমাদের প্রতিটা দিন, আমাদের প্রতিটা সময় আমাদের, অতএব এটার জন্য বিচার চাইতে হবে। এটা আমাদের লজ্জা, তাই বিচার যতক্ষণ না পাচ্ছি বিচার চেয়ে যাব। কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া মিছিলে যোগ দিয়েছিলেন টলিউডের খ্যাতনামা তারকারা, ছিলেন বড় পর্দার অভিনেত্রী থেকে সিরিয়ালের শিল্পীরাও। মিছিল শুরুর কিছুক্ষণ পর সেখানে দেখা যায় অপর্ণা সেনকেও। আমি বলবো যে লড়াইটা জারি রাখতে হবে। মানে হয়তো আমাদের জীবদ্দশায়, আমার পরের প্রজন্মের জীবদ্দশায় আমরা হয়তো এই পিতৃতান্ত্রিক ক্ষমতার শেষ দেখতে পাবো না, কিন্তু লড়াইটা থামালে চলবে না। আমরা যেন সেই ফাঁদে না পড়ি। রাজনৈতিক দলরা নিজেদের মধ্যে খেয়েই করছে, সেটা আমি শুধু বলতে পারি ছি, একেবারে ভেতর থেকে আমি ধিক্কার জানাচ্ছি। প্রতিবাদের স্বর জোরালো হলো এই প্রজন্মের শিল্পী অভিনেতাদের গলাতেও। চলছে, আশা করি
অবশ্যই আমরা একটা সুবিচার পাবো, কারণ বিশ্বাস আমাদের রাখতেই হবে। আমরা চাই যে কোথায় আজকে এনকোয়ারিটা দাঁড়িয়ে আছে, যাতে আমরাও বুঝতে পারি যে মানে অ্যাটল জাস্টিস পাওয়ার জায়গাটা কতটা দূরে আছি আমরা। কর্তব্যরত চিকিৎসক সরকারি হাসপাতালে খুন এবং রেপ হয়েছেন, তার বডি পুলিশ কেন প্রিজার্ভ করেনি দ্বিতীয়বার পোস্টমর্টমের জন্য? কেন এত দেরিতে এফআইআর? সিবিআই কি করছে, ঠিক করছে না ভুল করছে, মমতা ব্যানার্জি কি করছেন, কুণাল ঘোষ কি বলছেন, কোয়াইট অনেস্টলি এগুলো আমার কনসার্ন নয়। কিন্তু মানে একজন সচেতন নাগরিক হিসেবে বাড়িতে বসে ঘুমোতে তো পারবো না যখন বাকি সবাই হাঁটছে, আমিও হাঁটতে এসেছি। অন্যদিকে একাডেমি অফ ফাইন আর্টসের রানু ছায়া মঞ্চের সামনে থেকেও এদিন একটি মিছিল শুরু হয়। কলেজ স্কোয়ারে মিছিলে ভাষা যেমন ছিল স্লোগানে মোড়া, একাডেমি অফ ফাইন আর্টসে প্রতিবাদে ভাষা ছিল গান আর ছবিতে সাজানো। শতকণ্ঠে আমাদের চিৎকার, তিলোত্তমার বিচার চাই। ঘটনার 23 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত বিচার পাওয়া যায়নি এবং প্রতিবাদ আন্দোলনের বিভিন্ন রকম ভাষা হয়। প্রতিবাদে এবার রাস্তায় নামলেন নাট্যকর্মীরা। এদিন প্রতিবাদ মিছিল করেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরাও। মৌন মিছিল করেন তারা। গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সামনে থেকে নন্দন অবধি এই মিছিল বের হয়। রামকৃষ্ণ মিশন, গোটা রাজ্যের যত রামকৃষ্ণ মিশন আছে প্রত্যেকটি রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা এবার রাজপথে। যে মিছিল থেকে কোনো শব্দ ভেসে আসছে না, ভেসে আসছে শুধু শাঁখের শব্দ। তার কারণ এই মিছিল মৌন মিছিল, এবং সেই মৌন মিছিলে তাদের বক্তব্য, তাদের ভাষ্য তুলে ধরছে তাদের হাতে থাকা পোস্টার, যে পোস্টারে লেখা কন্যারে তোর চিতার শপথ, এই আগুনেই পূর্বে শোষণ। আমরা তিলোত্তমার ব্যানারে মহা মিছিল গিয়ে মিশে যায় ধর্মতলা, যে জায়গা 365 দিন গাড়ি ঘোড়ার আওয়াজে সরগরম থাকে। সেই জায়গায় এদিন ভেসে গেল গানে স্লোগানে, নিয়ন আলো ফিকে হয়ে গেল মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটে। প্রতিবাদ কত রকমের হয়। পথে প্রতিবাদ আমরা দেখেছি, কিন্তু পটে প্রতিবাদ দেখেছেন? আসলে তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে দিকে দিকে যেভাবে মানুষ সোচ্চার হচ্ছেন, কেউ গান গেয়ে, কেউ নাটক করে, কেউ কবিতা লিখে, ছবি এঁকে, নানা রকমভাবে প্রতিবাদে গর্জে উঠতে দেখা যাচ্ছে মানুষকে। এবার সেই প্রতিবাদ পটেও উঠে আসলো। পটচিত্রের মাধ্যমে তারা গর্জে উঠলেন। দাবি ওই তিলোত্তমার জন্য বিচার চাই। একটু অবাক লাগতে পারে, পটের গানে দেবদেবীর উপাখ্যান বা মঙ্গল কাব্যের মতো বিষয়গুলোই শোনা যেত। সেই পটেই আরজিকর কাণ্ড। তিলোত্তমার বিচারের দাবি অবাক করা হলেও এটাই সত্যি। পিংলার পটও এবার প্রতিবাদের হাতিয়ার। পশ্চিম মেদিনীপুরের পিংলার পটচিত্র গ্রাম, যে গ্রামের প্রতিটি বাঁকে বাঁকে শিল্পের ছোঁয়া লেগে থাকে, সেই বাঁকে বাঁকেই এখন প্রতিবাদের গর্জন। সরকারের কাছে আবেদন, নির্মল জগৎ চাই, রাত দিন সমানভাবে নির্ভয়ে কাজে যায়। এই তো শান্তির বাসনা করি, এই তো চিত্র করে আবেদন করি। রংতুলির টানে বিচারের দাবি, জাস্টিস ফর তিলোত্তমা। আমরা পটচিত্রের মধ্যে জানাচ্ছি যে মেয়েদের তো কোনো মানে কেউ স্বাধীনতাই নেই। মেয়েরা যে রাত বিরতে রাস্তাঘাটে বেরোবে তার তো কোনো মানে নিরাপত্তাই নেই। ডাক্তারদের নিরাপত্তা নেই, তারা আমাদের কি নিরাপত্তা থাকবে? আরো বেশি যেন ভয় জড়িয়ে গেছে যে ভগবানের যদি মানে স্থানের পর্যায়ে মেয়ের যদি এরকম হতে পারে তাহলে আমরা কি। তো আমরা চাই যে দোষীদের খুব শাস্তি হোক, শাস্তি চাই। তার জন্য আমরা পটচিত্র এঁকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। পথের প্রতিবাদ থেকে পটের প্রতিবাদ, পানিহাটির তিলোত্তমা মিলিয়ে দিলেন শহরের রাজপথ থেকে গ্রামের গলিপথ। পিংলা থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা।
রাজ্যে শুধুমাত্র নারী নির্যাতন হচ্ছে, খুনও হচ্ছে, শুট আউটও হচ্ছে। এই দেখুন না, কলকাতা লাগোয়া নিউ টাউনের কাছে ইকো পার্ক এলাকায় শুট আউটের ঘটনা, এক ব্যবসায়ীর মৃত্যু পর্যন্ত হলো। আর ঠিক ওই জায়গাতেই রবীন্দ্র তীর্থ রয়েছে, প্রকৃতি তীর্থ রয়েছে, নজরুল তীর্থ রয়েছে। তাই অনেকেই তো প্রশ্ন করছেন, বাংলা কি তাহলে এবার বুলেট তীর্থে পরিণত হলো? ফের খুনোখুনি, এবার নিউ টাউনে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীকে খুন। ফের শুট আউটের ঘটনা নিউ টাউন এলাকায়। নিউ টাউনের ইকো পার্কের রাম মন্দিরের নিকটে, ঠিক এই যে জায়গা, এই জায়গাতেই গতকাল রাত্রি 10টা নাগাদ, যেটা খবর পাওয়া যাচ্ছে, 10টা নাগাদ শুট আউটের ঘটনা ঘটে। জানা গিয়েছে দুই দুষ্কৃতী বাইকে এসে এলোপাথারি গুলি করে। ঘটনাস্থলে নাসিরউদ্দিন খানের মৃত্যু হয়। কিন্তু প্রশ্ন হলো, হারোয়ার বাসিন্দা নাসিরউদ্দিন খানকে কেন খুন করা হলো? জানা গিয়েছে নাসিরউদ্দিন ইটভাটার ব্যবসার সঙ্গে যুক্ত। একই সঙ্গে কয়েকটি ইটভাটায় কয়লাও সরবরাহ করতেন নাসিরউদ্দিন। ব্যবসায়ী নাসিরের পার্টনার কাজী রফিকুল ইসলাম ওরফে পরাগ। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে যে পরিবারের তরফ থেকে এই নাসিরের যে ব্যবসায়িক পার্টনার রয়েছে, পরাগ বলে যে পরিচিত, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে ব্যবসায়িক কারণে পার্টনার পরাগের সঙ্গে মাসখানেক ধরে ঝামেলা চলছিল নাসিরউদ্দিনের। হাড়ুয়াতে ভাটা ছিল, তো ওই ভাটার সাথে যে ওনার 50% শেয়ারে আছে, মানে একটা পার্টনার আছে, ওর সাথে প্রায় 1 মাস ধরে, 1 মাসের বেশি 2 মাস ধরে ঝামেলা হচ্ছে। মীমাংসাতে ওর পার্টনার যেতে চায়নি, ওই মীমাংসাটারই ওয়েট করছিল যে কখন হবে, আর তার মধ্যেই আজকে এটা হয়ে গেল। পরিবারের দাবি, মোটা অঙ্কের টাকা নিয়ে দুই ব্যবসায়ীর মধ্যে গন্ডগোল ছিল। প্রায় 70-75 লাখ টাকার মতন হিসেবের গন্ডগোল হলেও হতে পারে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেবে রবিবার নিহত নাসিরউদ্দিনের ব্যবসায়িক পার্টনার কাজী রফিকুল ইসলাম ওরফে পরাগকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও ধৃতের দাবি সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। এটা আপনার বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে, অভিযোগ থাকলে আপনারা সবই জানতে পারবেন। নিউ টাউনে শুট আউটের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সরব বিরোধীরা। শুধুই কি ব্যবসায়িক কারণ, নাকি খুনের পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, খতিয়ে দেখছে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা শাখা। ঘটনাস্থলের সিসি ক্যামেরায় নজর তদন্তকারীদের। রঞ্জিত অরিত্র আজিজের রিপোর্ট, TV9 বাংলা।